প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে শুভেন্দু অধিকারী একটা খোলা চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই হচ্ছে সেই চিঠি। বিষয় হচ্ছে বিএসএফ প্রসঙ্গ। বিএসএফ সম্পর্কে দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যেসব কথা বলেছেন অপমানজনক। মহিলাদের ওপরে নির্যাতন করে বিএসএফ লোক ঢোকাচ্ছে ওদিক থেকে। তারপরে কেন্দ্রেরও একটা ব্লুপ্রিন্ট রয়েছে এই রাজ্যকে ডিস্টার্ব করার, জঙ্গি হামলা ইত্যাদি ইত্যাদি বলে বিশেষ করে বিএসএফ সম্পর্কে খুবই বাজে বাজে কথা বলেছেন, যে বিএসএফ এর জন্য আমাদের দেশ এতটা সুরক্ষিত, কেন তারা ঠিক করে নজরদারি করছে না, এইসব নানান সব কথা বলে যাচ্ছে, তাই সব কথা বলেছেন। তো সেই বিষয়কে মাথায় রেখেই শুভেন্দু অধিকারী একটা লম্বা চিঠি লিখেছেন, অনেকগুলো পয়েন্ট দিয়ে দিয়ে লিখেছেন। আমি দর্শক আপনাদেরকে একটু দেখাবো এবং খুব দ্রুত পড়ে শোনাবো কি বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন, বিষয় হচ্ছে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফ এর উদ্দেশ্যে করা দায়িত্ব জ্ঞানহীন এবং অবমাননাকর মন্তব্যের জবাব। খোলা চিঠি বলে দেখতে পাচ্ছেন লেখা আছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, সম্প্রতি জনসম্মুখে বিএসএফ এর উদ্দেশ্যে করা আপনার একটি বিবৃতি অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের গৌরব বিএসএফ এর মতো একটি প্রতিষ্ঠানের এখনো সম্মানহানি হওয়ায় আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং ক্ষোভের সাথে আপনাকে এই চিঠি লিখছি। আপনি হয়তো জানেন না যে ভারতের সীমানা বলে একটা হিসেব দিয়েছেন এত কিলোমিটার জুড়ে বিস্তৃত, যেখানে কোথাও বরফাবৃত উঁচু পাহাড়, তো কোথাও দুর্গম মরুভূমি রয়েছে, কোথাও নালা রয়েছে, তো কোথাও খরস্রোতা নদী বইছে, কোথাও দিগন্ত বিস্তৃত সমুদ্র তট, কোথাও আবার ঘন জঙ্গল। এগুলো আমাদের বিএসএফ এর সৈনিকরা অবিরত রক্ষা করে থাকেন, তাই এদের প্রথম প্রহরীর মর্যাদা দেওয়া হয়ে থাকে। এই নিরাপত্তা বাহিনীর সদস্যদের অগাধ দেশপ্রেম দেশের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করে। এটা আমরা সবসময় মানিও, আমি তো মানি। আমাদের দেশে 18টি সীমান্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে এবং এই প্রথম বহু বছর ধরে কোনো একজন মুখ্যমন্ত্রী কেবল ভোট ব্যাংকের স্বার্থে সৈন্যদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপন করছেন। যতই দুঃসাহসী হোক না কেন, কোনো চ্যালেঞ্জই সেনাদের মনোবলকে দুর্বল করতে পারেনি। যাই হোক, যখন একজন নাগরিক, বিশেষ করে একজন জনপ্রতিনিধি এবং একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ তোলেন, তখন তা তাদের মনোবলকে দুর্বল করে দেয়। দেশের নিরাপত্তা রক্ষা বাহিনী কোনো সরকারের নয়, তারা সমগ্র দেশের রক্ষক। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক আন্তঃসীমান্ত অনুপ্রবেশের জন্য আপনি যেভাবে সীমান্ত রক্ষী বাহিনীকে দায়ী করেছেন, তাতে আপনার নিম্ন রুচির রাজনীতি পরিলক্ষিত হয়েছে। রাজনৈতিক জীবনের পাল্টা অভিযোগ আছে, কিন্তু তাতে নিরাপত্তা বাহিনীকে জড়ানো, তাদের অপমান করা এবং নিজেদের ব্যর্থতার পুরো দায় তাদের উপর চাপানোটা অন্তত রাজনীতি হতে পারে না। এটি নোংরামি হিসেবেই গণ্য হবে। এটা সিএপিএফ এর কর্মরত পশ্চিমবঙ্গের ৭৫,০০০ এবং বিএসএফ এ কর্মরত পশ্চিমবঙ্গের ৩৩,০০০ সেনার সাথে সারা দেশের সেনাদের জন্য সমানভাবে অপমানজনক। আমাদের সাহসী সেনাদের সম্পর্কে এ ধরনের অবমাননাকর কথা খুবই দুঃখজনক। হাড় কাঁপানো ঠান্ডা হোক, প্রচন্ড গরম হোক, প্রবল বৃষ্টি হোক এবং জরুরি অবস্থা, দেশের সীমান্ত ও নাগরিকদের রক্ষায় আমাদের নিরাপত্তা বাহিনী তাদের জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা প্রস্তুত থাকেন।
সেবা ও উৎসর্গের চেতনায় দীক্ষিত সেনাদের প্রতি আমাদের অপমানজনক মন্তব্য দেশ চিরকাল মনে রাখবে। ও সেনাদের প্রতি আপনার অপমানজনক মন্তব্য দেশ চিরকাল মনে রাখবে। দেশের সীমান্তের একটি বড় অংশ উন্মুক্ত, সেখানে কোনো বেড়া, প্রাচীর অথবা ঘেরা নেই। সেখানকার ভৌগোলিক অবস্থাই এমন, কোথাও দুর্গম জঙ্গল, কোথাও গভীর নদী, কোথাও বা বরফের পাহাড় রয়েছে। এইসব প্রতিকূলতার কারণে সেখানে ঘেরা দেওয়া সম্ভব নয়। অনুপ্রবেশকারীরা এই সুযোগকে ব্যবহার করে ওই সব জায়গায় ঢুকে পার্শ্ববর্তী গ্রামে বসবাস শুরু করে। তাহলে রাজ্য সরকারের এই বিষয়ে কি দায় ও করণীয়, এ নিয়ে কিছু প্রশ্ন আছে। তাহলে রাজ্য সরকারের এই বিষয়ে কি দায় ও করণীয়, এ নিয়ে কিছু প্রশ্ন আছে। দেখুন, যখন এই অনুপ্রবেশকারীরা পার্শ্ববর্তী গ্রামে ঢোকে, তখন কিভাবে এই অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি হয়ে যায়, তাদের রেশন কার্ড কিভাবে তৈরি হয়। 2, পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা কিভাবে তাদের যাচাই করে, নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়, যাতে তাদের পরিচয়পত্র তৈরি করা সম্ভব হয়। মানে কিভাবে যাচাই করে, এই প্রশ্ন তোলা হয়েছে। এবং যখন এই সমস্ত কার্যকলাপ বন্ধ করার জন্য বিএসএফ এর কার্যক্ষেত্রের পরিধি বাড়িয়ে তাদের ক্ষমতা বৃদ্ধির করার কথা আসে, তখন আপনার সরকার কেন এর বিরোধিতা করে, তখন এত কথা বলছেন। বিএসএফ এবং সীমান্ত নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার বিস্তারিত তথ্য নিম্নরূপ দেওয়া রইল বলে দর্শক কতগুলো পয়েন্ট আকারে উনি দিয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত জুড়ে রাস্তা ও বেষ্টনী নির্মাণ বর্ণনা কি, দেখুন, কত 284.56 কিলোমিটার বেষ্টনী নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া রাজ্য সরকারের স্তরে মুলতবি রয়েছে। মানে জমি দিচ্ছে না সরকার, যেটা আগে থেকে অনেকদিন ধরে বলে আসছেন শুভেন্দু অধিকারী। 133টি জমি অধিগ্রহণের মামলাগুলির মধ্যে 3টি রাজ্য সরকারের মন্ত্রিসভায় বিচারাধীন এবং 10টি বিচারাধীন রয়েছে রাজস্ব রেকর্ডের অভাবের জন্য। টাকা মুক্তি সত্ত্বেও ভারত সরকারের পক্ষে 217.89 কোটি টাকা প্রদান করা সত্ত্বেও মাত্র 31% জমি বিএসএফ কে হস্তান্তর করা হয়েছে। 18টি ক্ষেত্রে বিএসএফ এর কাছে কোনো জমি হস্তান্তর করা হয়নি। রাজ্য সরকারের ধীর গতির জমির মূল্যায়নের কারণে 63টি ক্ষেত্রে অর্থ প্রদান মুলতবি হয়ে রয়েছে। সীমান্ত ফাঁড়ি মুলতবি হয়ে থাকা 17টি, আচ্ছা এটার মধ্যে পড়ে গেছে 17টি জমি অধিগ্রহণ মামলার মধ্যে কি, আচ্ছা মুলতবি হয়ে থাকা 17টি জমি অধিগ্রহণ মামলার মধ্যে রাজ্য সরকার অনুমোদিত 10টি মামলার মধ্যে 4টিতে জমি হস্তান্তর হয়নি। জমি মূল্যায়নের অভাবে 6টি মামলা বিচারাধীন, 2টি মামলা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনের অপেক্ষা এবং 5টি রাজস্ব রেকর্ডের কারণে বিচারাধীন। মানে দর্শক যা পরিষ্কার বুঝতে পারছি যে নানান যে বেড়া বা সীমান্ত ফাঁড়ি ইত্যাদি বিষয় যা চলছে, তার জমি জট, তার একটা বিস্তারিত বিবরণ শুভেন্দু অধিকারী দিয়েছেন। কত কি সব মামলা রয়েছে বা পেন্ডিং রয়েছে বা হয়নি, তার একটা ডিটেলস উনি দিয়েছেন। দর্শক আপনারা আলাদা করে দেখে নিতে পারবেন। এবার হচ্ছে ভূমিহীন কি লোকেশন কেএলপি যেটা বলা হচ্ছে, দেখুন 11টি ভূমিহীন কেএলপির জন্য জমি অধিগ্রহণের বিষয়টি দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে মুলতবি হয়ে রয়েছে। মূলত জমি জট, জমি দেওয়া হচ্ছে না, ফলে বেড়া বা কাঁটাতার দেওয়া যাচ্ছে না। তারপরে এই কথাগুলো বলা আছে মাসিক সমন্বয় সভা যেটা করা হয়ে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধ সত্ত্বেও এই ব্যবস্থা রাজ্য সরকার প্রয়োগ করেনি। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয়, দেখুন কি আছে এদিকে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে পুলিশ খুব কমই অংশগ্রহণ করে। পুলিশ নিয়মিতভাবে বিএসএফ কর্তৃক আয়োজিত এই যে এলআইএ মিটিং, সেখানে অংশগ্রহণ করে না। মানে যে একটা সমন্বয় সাধনের জন্য যে মিটিং, সেগুলোতে পুলিশে যে যাওয়া দরকার পুলিশ যায় না, ফলে একটা ডিস্টেন্স মেনটেন হয়, অথচ একসঙ্গে কাজ করলে সুবিধা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য বিএসএফ কর্মীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, মানে গেলেও আমল দেয় না। সীমান্ত সম্পর্কিত ঘটনায় নথিভুক্ত এফআইআর গুলির
আপডেট বিএসএফ কে দেওয়া হয় না। আইনানুগ দায়িত্ব পালনকারী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে প্রায় আইনানুগ দায়িত্ব পালনকারী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে প্রায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মানে বুঝতে পারছেন, বিএসএফ এর বিরুদ্ধেই করা হচ্ছে, অথচ কোঅপারেট করার কথা। একটা মারাত্মক ব্যাপার, সীমান্তের নিকটবর্তী অঞ্চলে গরুর বাজার। সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে থাকা 83টি গরুর হাট সীমান্তের গরু পাচারের উৎস। বহুবার অনুরোধ করা সত্ত্বেও তাদের মানে স্থানান্তর করা হয়নি, যে ওখান থেকে তো পাচার কাণ্ডটা বেশি করে হচ্ছে, সীমান্ত ওখান থেকে সরানো হয়নি। সীমান্ত বেষ্টনী ওপারের গ্রাম, সীমান্ত বেষ্টনীর ওপারে 95টি গ্রাম আছে। রাজ্য সরকার তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেয়নি, ফলে ওরা ওখানে থেকে যায়, তার সুযোগে লোকজনকে ফিট করে মানে ঢুকে পড়ার চান্সটা বেশি হয়ে যায়, মিশে গিয়ে, এটা বলার চেষ্টা হচ্ছে। অনুপ্রবেশ 2023 সালে বিএসএফ 1454 অনুপ্রবেশকারী এবং 2024 সালে 1728 জনকে গ্রেপ্তার করেছিল। এদিকে রাজ্য পুলিশ এই ধরনের কোনো ব্যবস্থা নেয়নি, কারণ ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়লে, যেখানে ঢুকে থাকছে সেখান থেকে পুলিশ ধরতে পারতো। অনুপ্রবেশকারীরা খুব সহজেই জাল আধার কার্ড পেয়ে যায়। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহায়ক হিসেবে কাজ করা ব্যক্তিদের তালিকা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। বুঝতে পারছেন দর্শক, বলছে অনুপ্রবেশকারীরা খুব সহজেই জাল আধার কার্ড পেয়ে যায়, আর পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহায়ক হিসেবে কাজ করা ব্যক্তিদের তালিকা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি যে কারা এইসব কাটফাট করে দিচ্ছে সেই সব ব্যাপারে। পশ্চিমবঙ্গ সরকার প্রতিবেশী দেশগুলি থেকে আগত নির্যাতিত সংখ্যালঘুদের সুবিধার্থে আনা সিএএ আইনের বিরোধিতা করছে, কিন্তু অনুপ্রবেশকারীদের স্বাগত জানাচ্ছে। দর্শক বুঝে নেবেন সেন্টেন্স এদিক ওদিক থাকলে। একসময় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা সবচেয়ে বেশি ছিল আসামে। সেখানে কিভাবে অনুপ্রবেশ বন্ধ হলো এবং কেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বাড়ছে, এর একমাত্র কারণ হলো অসমের রাজ্য প্রশাসন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় গড়ে তুলে সাহায্য করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ প্রশাসন ক্ষমতায় থাকা ব্যক্তিদের চাপে ক্রমাগত অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকে রূপান্তরিত করার কাজ করে চলেছে। মানে আসামে ওখানকার পুলিশ আর সীমান্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটা সমন্বয় সাধন করে কাজ করছে, কাজ করছে, আর এখানে পুরো উল্টো। এখানে যারা ঢুকছেন তাদেরকে কি করে ভোটার করে দেওয়া যায় সেই কাজটা করতে হচ্ছে, তো হবে কি করে। 2014 সালের মে মাস থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রায় 591 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবং সেই কাজ এখনো চলছে। মোট 1159 কিলোমিটার সীমান্তে ফ্লাড লাইট স্থাপনের দ্বারা আলোকিত করা, 573টি সীমান্তে আউটপোস্ট নির্মাণ করা এবং 510টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়াও 9টি সমন্বিত চেকপোস্ট নির্মাণ করা হয়েছে, যার মধ্যে 8টি বিএসএফ এর এবং আরো 14টি মানে নির্মাণাধীন আছে, এখন চলছে কাজ আর কি। সরকার জনগণ অন্তর্ভুক্ত সীমান্ত ব্যবস্থাপনা নীতিও সফলভাবে বাস্তবায়ন করছে। মানে এটা কেন্দ্রের যা উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে একটু বলার চেষ্টা হয়েছে আর কি। মোদী সরকার অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিতে এবং তাদের দেশ থেকে তাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যে ভোট ব্যাংকের লোভে পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতি ও জনতত্ত্বকে বিসর্জন দেবেন না। পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যকে মুছে ফেলার প্রচেষ্টা বন্ধ করতে হবে, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কখনোই ক্ষমা করবেন না। শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। অন্তে লম্বা একটা খোলা চিঠি দর্শক, 5 পাতার লম্বা একটা খোলা চিঠি। আমি তো নিজেই পড়তে পড়তে হাঁপিয়ে উঠলাম, হয়তো সেন্টেন্স কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে পড়তে গিয়ে। তো এই হচ্ছে লম্বা একটা খোলা চিঠি যেটা উনি দিয়েছেন, সামনে এসছে।
দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ।